ট্রান্সপ্লান্টের পর আমি আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি যে আল্লাহ, আমি মনে হয় হাফ ছেড়ে বাঁচলাম, আমি বোধহয় একটু শান্তির মুখ দেখতে পারবো এবার। কিন্তু না, আমার হাজবেন্ড ট্রান্সপ্লান্টের পর থেকে আমার সাথে এমন দুর্ব্যবহার শুরু করেছে, কুকুরের মতন। আমি যে একটা ডোনার, আপনার বাসার একটা কাজের মানুষের থেকেও যদি আপনি একটা কিডনি নিতেন, তার পাটা ধুয়ে ধুয়ে মনে হয় পানি খেতেন, অনেকেই বলে। সেই বিষয়টা জানবে, অন্য কেউ জানবে না যে তার মনটা কত বিষে যায়। মানে যদি স্বামী, যেমন আমার ওয়াইফ আমাকে একবারে ঘৃণা করে, মানে ও এতটাই তার সাথে জড়িয়ে পড়ছে, এতটাই তাকে ভালোবাসে, আমার সামনে কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, সে কেমন তাকে ভালোবাসতো, কিসের জন্য ভালোবাসতো সবই বলছে, কিন্তু আমাকে ঘৃণা করে এতদিন পরে। ঘৃণা করলে কিডনি দিল কেন? কারণ পরকীয়া তো একদিন দুই দিনের বিষয় না, একটা লম্বা সময়ের বিষয়। আচ্ছা, কিডনিটা কেন দিল? আচ্ছা, কিডনিটা দিছে আজকে 5.5 বছর আগে। এই 5.5 বছরের ভিতর সে 3টা প্রেম করছে, 3টা পরকীয়া করছে। 3টা পরকীয়ার কত টাইম গেছে? আমার হাজবেন্ড জামিনে আসার পর থেকে যে সমস্ত মিথ্যাচারগুলো প্রচার করছে, এটার মানে বিরুদ্ধেই আমার এখানে আজকে আসা, আপনাদেরকে এত কষ্ট করে এখানে ডাকা। ও এভাবে করে এই যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন অডিও ভিডিও এসব জায়গায় যে প্রচার করছে আমার সম্বন্ধে নোংরা কথা এবং আমার পুরো ফ্যামিলির সম্পর্কে, এমনকি বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের নাম ধরে ধরে, এমনকি প্রশাসনের নাম ধরে ধরে, সাভার থানার ওসি সাহেবের নাম ধরে, এসআই এর নাম ধরে, বিভিন্ন মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের নাম নিয়ে যেও এই ধরনের নোংরা কথাগুলো ছড়াচ্ছে। এসব কথার তো আসলে কোনো ভিত্তি নাই, একেবারে ভিত্তিহীন এবং মিথ্যা প্রচারণা করছে ও নিজে ভাইরাল হওয়ার জন্য। তো এটারই বিরুদ্ধে আজকে আমার এখানে আসা, যে ও কেন করছে এগুলো। সে কিডনিটা হয়তো আমি না দিলে দিত না, কিন্তু আমি তখন একটা কথা বলি নাই। সে বিল্ডিং চেয়েছে, আমি দিয়ে দিছি। আমি তো এটা লাস্টেরটা বলতেছি যে আমাকে জেলে পাঠালো যেটার জন্য, যে সেটাতে এতই ঘনিষ্ঠ হয়েছে আমার ভাড়াটিয়া রাজীবের সাথে। তার ছেলে আছে, তার ওয়াইফ আছে, তাকে বাড়িতে রাখতো। এখানে 10 দিন 15 দিন যারা পুরানা ভাড়াটি আসে জিজ্ঞেস করতে পারেন। প্রমাণ যদি আমি একটা বলতে চাই আর একটা বলতে চাই না, ওটা আরও ঘনিষ্ঠ, মানে জঘন্য যেটা আছে ওটার কথা আমি বলতে চাচ্ছি না। আমাদের পাশের বাড়ি, ওনারা থাইল্যান্ড থাকে, এটা হচ্ছে কিডনি দিয়ে ব্যবসা। কিডনি দিয়ে অনেকের সাথে ব্যবসা করে, মানে ব্যবসা কি প্রেম করে, যে আমি আমার স্বামীরে কিডনি দিছি। সে থাইল্যান্ড থেকে আসছে, এসে ফল টল নিয়ে আসছে, আপনি কিডনি দিচ্ছেন? আমি বলছি হ্যাঁ, আমার ওয়াইফ কিডনি দিছে। আমি চিনি, কোনোদিন ওনারে দেখি নাই, চিনি, যেহেতু পাশের বাড়ি, ওনা অনেক দিন ধরে থাইল্যান্ডে থাকে। তো উনি ফল টল নিয়ে আসছে। আমি বলছি হ্যাঁ, আমার ওয়াইফের জন্য দোয়া করবেন, ও একজন ভালো মনের মানুষ, না হলে তো কিডনি দিত না। হ্যাঁ, আমি তার জন্য দেখতে আসছি। তার ঠিক হয়তো 6 মাস পরে তার বউর সাথে এমনই রাগারাগি হয়েছে যে বউ দেশে এসে আমাকে বলতেছে, এবং তার ফুয়াতো ভাই অনেক মেসেজ পাঠাচ্ছে যে এইসব কি, তার ওই যে সেই ছেলের সাথে যে আসছিল তার সাথে এমনই ঘনিষ্ঠ হয়েছে যে তার বউ ছেড়ে দিয়ে টুনিকে বিয়ে করবে। যুদ্ধ করতে করতে যখন 10টা বছর শেষ, যখন ওর ট্রান্সপ্লান্ট লাগবে, তখন আমি নিজে একটা কিডনি ওকে ডোনেট করলাম। যখন আমি জানতে পারলাম যে আমি ওকে কিডনি ডোনেট করতে সক্ষম, তখনই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। এবং এটা ট্রান্সপ্লান্টটা হতে যে টাকা পয়সার যে ব্যাপারটা থাকে, সেটাও কিন্তু সম্পূর্ণ আমার ফ্যামিলি, আমার মা বাবা ভাই বোন, আমার আত্মীয় স্বজনের হেল্প নিয়ে। এবং তার আগে 10 বছর যে ও মেডিসিনে ছিল, সেটাও কিন্তু আমার আত্মীয় স্বজনের হেল্প নিয়ে করা। ও কিন্তু সম্পূর্ণরূপে এই 18টা বছর, ও বিয়ের 2 বছর পর থেকে, অসুস্থ হওয়ার পর থেকে ও বেকার। 18টা বছর ও বেকার ছিল, কোনো ইনকাম ওর ছিল না। এই যে আমি একটা মেয়ে মানুষ, তখন আমার যখন বিয়ে হয় তখন তো আমার 16-17 বছর বয়স। তখন থাকতে যে আমি যুদ্ধ করে আসছি, কিসের জন্য জানেন? আমি মনে করেছি এটা আমার ভাগ্য, ও আমার হাজবেন্ড হিসেবে আমার লাইফে এসেছে, এটা আল্লাহ তাআলা আমার ভাগ্যে লিখে রেখেছিল। সেজন্য আমি যদি ভাবতাম যে না, ও অসুস্থ, ওকে ফেলে রেখে আমি অন্যদিকে যাই, বা আমার কোনো নতুন করে জীবন গড়ার চিন্তা ভাবনা থাকতো, আমি কিন্তু তখনই করতে পারতাম। এখন ও আমাকে জেল খাটালো। আমি একজন কিডনি অসুস্থ মানুষ, কিডনির রুগী, আমাকে জেল খাটালো। আমাকে জেল খাটার কারণে আমি অসুস্থ হয়ে গেলাম। তো সে শুধু পরকীয়ার কারণে এসব করছে, এবং আমার বাড়ি নিয়েও সে টানাটানি করতেছে। এই জন্য আমি সবার কাছে বিচার চাই যে এটার একটা সুস্থ বিচার হোক। সবাই এসে দেখেন, আশেপাশের মানুষকে জিজ্ঞেস করেন যে সত্যটা কি। সে যেগুলো আমার নামে ব্লেম করছে যে আমি নাকি বিয়ে করছি, আমি তো কিডনি রোগী, আমি একটা বিয়ে করছি, আমার একটা গার্লফ্রেন্ড আছে। এগুলো এতই মানে জঘন্য কথা আমার জন্যে, যে একটা কিডনির, আমার বউকে আমি রাখতে পারি না। আমার বউ হচ্ছে পরকীয়া করে, একটা না 3টা করছে অপারেশনের পরে, আর সেই রোগী ব্যক্তি নাকি আর একটা বিয়ে করছে, আর একটা, মানে এত জঘন্য মিথ্যা কথা।
আবার আমি নাকি বাড়ি থেকে তাকে বের করে দিছি। আপনি এই বাসার ভাড়াটিয়া যারা আছে, আমি তো থাকি না, আমি এখনো থাকি না, আমার বাড়িতে এখনো উঠতে পারি না, আমার নিজের বাড়ি এটা, আমি এখন উঠতে পারি না। ভাড়াটিয়ারা জিজ্ঞেস করেন যে কবে কে এই 3 মাসের ভাড়া উঠাইছে, তাকে তো আমি বের করেছি। কে এই 3 মাসের এই যে 2 লক্ষ টাকা ভাড়া উঠালো, আমি ওষুধ খেতে পারছি না, অথচ ভাড়া উঠায় নিয়ে গেছে। তো আমি সুস্থ এটার বিচার চাই। আমার নামে অনেক কিছু অপপ্রচার করছে, এটার জন্য আমি সবার কাছে বিচার চাই আপনাদের। ও যেটা বলছে মেইনলি যে আমি পরকীয়ায় জড়িত, আমি যদি পরকীয়াতেই জড়িত থাকতাম তাহলে তো আমি চাইতাম, এটা সাধারণ জ্ঞান, আপনারা একটু শুনবেন প্লিজ, যে ও যদি আমাকে যেটা বলছে যে আমি পরকীয়ায় জড়িত, যদি এটা সত্যি হবে তাহলে তো আমি চাইবো ও মরে যাক। ও মরে গেলে আমার রাস্তা ক্লিয়ার, আমি চলে যেতে পারি কারো হাত ধরে। বা ও যেটা বলছে সম্পত্তির লোভ, সেটা কিন্তু অটোমেটিক আমার বা আমার ছেলের হয়ে যাবে। ও মরে গেলে কিন্তু আমার পথ পরিষ্কার, আমি কিন্তু এটাই ভাবতাম। সেটা তো ভাবিনি, তখন তো আমি পরকীয়া করিনি, বা সেই চিন্তাটা আমি করিনি যে ও মরে যাক। আমি চেয়েছি ও বেঁচে থাকুক, আমার ছেলের নামের আগে যাতে ওর বাবার নামটা মৃত এই কথাটা যাতে লিখতে না হয়। তাহলে আজকে আমি একটা মেয়ে মানুষ, আমি এত যুদ্ধ করেছি, আমার বয়সটা তখন কতটুকু ছিল, 16-17 বছরের একটা মেয়ে কতটুকু থাকে, তখন থাকতে যে আমি যুদ্ধ করে আসছি। আর আজকে আমি বাধ্য হয়েছি ওর নামে যে মামলাটা দিতে। ও সারাক্ষণ ট্রান্সপ্লান্টের পরে যে ওর ব্যবহারগুলো, এগুলো আর আমি নিতে পারিনি। একটা মানুষ ধৈর্য ধরতে ধরতে যখন তার দেয়ালে পিঠটা ঠেকে যায়, একটা মেয়ে কিন্তু অনেক নরম মনের থাকে, সেই মেয়েটা কখন এত শক্ত হয় জানেন? তখনই, যখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়।